আসান পোর্টালের মাধ্যমে ঠিক একইভাবে কালী পুজোতেও ঠিক একইভাবে আপনারা আসান পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই পারমিশনটা বিডিও অফিস থেকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। তো সেহেতু এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। তার সাথে সাথে আপনাদেরকে করতে হবে কি, অনলাইনে যেমন অ্যাপ্লিকেশন করলেন ঠিক তেমনভাবে আমাদের থানাতেও দুর্গাপুজো কমিটিগুলো যেমন জমা করেছে সেরকম কালী পুজো কমিটিগুলো আপনারা আপনাদের ভলেন্টিয়ার্স লিস্ট সহ মেম্বার্সদের যে লিস্ট আছে সেই লিস্ট সহ কবে আপনাদের পুজো শুরু হচ্ছে এবং কবে আপনাদের বিসর্জন হচ্ছে সেই ডেটগুলো লিখে টাইম লিখে আমাদের কাছে জমা করতে হবে। এবছর সরকারের তরফ থেকে আমাদের বিসর্জনের দিন ঠিক করেছে 23 তারিখ শেষ, ঠিক আছে? 20 তারিখ হচ্ছে আমাদের পুজো, 21, 22, 23 এই 3 দিন আপনারা বিসর্জন করতে পারবেন। 23 তারিখ শেষ, 23 তারিখের পরে কিন্তু কোনো আইডল বিসর্জন করতে পারা যাবে না, মানে আপনাকে সবাইকেই 23 তারিখের মধ্যে বিসর্জন কমপ্লিট করতে হবে। 23 তারিখের পরে কোনো ঠাকুর রাখা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের অর্ডার আছে, তো সেটা আমি আপনাদেরকে জানালাম। তো আপনারা যারা পুজো কমিটিগুলো এখানে আছেন আপনারা এই অ্যাপ্লিকেশনটা মেনটেন করে যে কবে আপনাদের ঠাকুর বিসর্জন হচ্ছে 21 তারিখ না 22 তারিখ না 23 তারিখ সেটা লিখে আপনারা জমা করবেন। এবারে হতে পারে যে আপনাদের পরিকল্পনা কিছু থাকতে পারে, অনেকে এই কালী পুজোর সময় সমস্ত পুজো কমিটিগুলো চায় তারা বিভিন্ন রকম তাদের অনুষ্ঠান তারা করে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো রকম হচ্ছে আপনারা প্রোগ্রাম আপনারা হয়তো করে থাকেন। তো দেখা যাচ্ছে যে আপনাদের পরিকল্পনা একটা হয়ে আছে, প্রোগ্রামের ডেট ফিক্স হয়ে আছে, কিন্তু এই যে বিসর্জনের ডেটটা যেটা ফিক্সড হলো 23 তারিখ হয়ে গেছে, তো দেখা গেল যে প্রোগ্রাম হয়তো তারপরেও পর্যন্ত আপনাদের ফিক্সড আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে ঠাকুর বিসর্জন আপনারা করে দেবেন নির্দিষ্ট দিনে, কিন্তু আপনারা অনুষ্ঠান করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনাদের কোনো অনুষ্ঠান থাকে, কি অনুষ্ঠান আছে, কবে আছে, কোন সময় আছে, সেই সমস্তগুলো কিন্তু আমাদের থানাকে জানাতে হবে। না জানিয়ে আপনারা কোনো কিছু অ্যারেঞ্জ করবেন না, কেন আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। যদি আপনার কোনো প্রোগ্রাম বড় থাকে, সেখানে কোনো বাইরে থেকে শিল্পী আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়। অনেক গ্যাদারিং যখন থাকে পুলিশের অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আপনি যদি পুলিশকে জানাবেন না, আপনি আপনার মতন অনুষ্ঠান করবেন, তাহলে সেখানে যদি কোনো রকম ঘটনা ঘটে সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু আপনার উপর থাকবে। তো সেহেতু আপনারা কিন্তু সেটা আমাদেরকে জানাবেন, প্রত্যেকটা অনুষ্ঠানের ব্যাপারে আপনারা লিখিতভাবে জানিয়ে দেবেন। এবারে আসি অনুষ্ঠানের বিষয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের ছেলে মেয়েদের নৃত্য প্রতিযোগিতা হতে পারে বা নৃত্য অনুষ্ঠান হতে পারে বা সঙ্গীত অনুষ্ঠান হতে পারে বা বসে আঁকো প্রতিযোগিতা হতে পারে, এইসবগুলোতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা বাইরে থেকে কোনো টিমকে আপনারা ভাড়া করে নিয়ে আসছেন এবং তারা কোনো হিন্দি গানে বা কোনো রকম একটা নৃত্য পরিবেশন করছেন, যেটা দিয়ে এলাকাতে বা সেইখানে উপস্থিত যে সমস্ত জনগণ রয়েছে বা যুবকরা রয়েছে তারা উত্তেজিত হবে, সেটা কিন্তু হবে না। আমার ভরতপুর জুরিসডিকশনে আমরা কিন্তু এই প্রোগ্রামে অ্যালাউ করি না। আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে আপনারা অর্কেস্ট্রা প্রোগ্রামও করতে পারেন। তো সেখানে আপনারা শিল্পী যদি আনেন, বাইরে থেকে শিল্পীরা আসবে, তারা গান করবে, শুধু একমাত্র গানের পারমিশন আছে, কিন্তু কোনো রকম নৃত্যের পারমিশন নাই। এইগুলো অর্কেস্ট্রার যারা টিম থাকে তারা একসাথে কি করে যে গান 3টে হয়তো গানের শিল্পী রাখলো, তার সাথে 4টে হচ্ছে ডান্সার নিয়ে চলে এলো, গানের ফাঁকে ফাঁকে তারা ওই ডান্সারগুলোকে দিয়ে স্টেজ প্রোগ্রাম করায়। এই ডান্সের প্রোগ্রাম হবে না, একদম স্ট্রিক্ট অর্ডার। ডান্সের প্রোগ্রাম হবে না। আপনি একটা জায়গায় 10টা শিল্পী নিয়ে এসে আপনি গান গাওয়ান, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কোনো রকম অর্কেস্ট্রার প্রোগ্রামে ডান্স হবে না। বোঝাতে পারলাম সবাইকে? আশা করি আপনারা সবাই এটা মেনে চলবেন। যদি কোনো প্রোগ্রাম বা যদি কোনো কমিটি এই রকম অর্ডার না ফলো করেন তাহলে সেই কমিটির এগেনস্টে অ্যাকশন হবে, আর সেই প্রোগ্রাম তো আমি বন্ধ করে দেব। ডান্স হবে না, ঠিক আছে? আর আপনারা অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে জমা করে দেবেন। গ্রামের ছেলে মেয়েদের জন্য সুযোগ আছে, ছোট ছোট ছেলে মেয়েরা তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু বাইরে থেকে কেউ এসে আমার হচ্ছে ডান্সের প্রোগ্রাম করবে বা হচ্ছে ওগি বুগি ডান্স তারা শো করবে, সেটা কিন্তু হবে না, সেটা অ্যালাউ নেই।
আপনি অর্কেস্ট্রা করতেই পারেন, কিন্তু শিল্পী এসে গান করবে, কোনো ডান্স হবে না। ডান্সের ওপর রেস্ট্রিকশন পরিষ্কার যেটা। আর প্রসেশন যারা করেন তারা অ্যাপ্লিকেশনে প্রসেশন রুট লিখে দেবেন, যে কোন জায়গা থেকে কোন জায়গায় আপনারা প্রসেশন করবেন এবং কোন পুকুরে বিসর্জন দেবেন। অনেকে পুকুরে বিসর্জন দেয়, অনেকে নদীতে দেয়, ঠিক আছে, সেটা আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেশনের সাথে সেই প্রসেশন রুটটাও কিন্তু আপনারা জানিয়ে দেবেন, তাহলে সেই হিসেবে আমরা ব্যবস্থা নেব। যেটা একদম স্ট্রিক্ট অর্ডার, এটা ডিএম এর অর্ডার আছে, প্লাস হচ্ছে আমাদের মাননীয় যিনি আমাদের এসপি সাহেব আছেন বা গভর্নমেন্টের তরফ থেকে এটাই অর্ডার আছে, নো ডিজে অ্যালাউ। ঠিক আছে, কোনো ডিজে কিন্তু অ্যালাউ হবে না, বুঝতে পারলেন সবাই? ডিজে মানে এতদিন পর্যন্ত আমরা করেছি কি, ডিজে একটা বড় সেটআপ থাকে, অনেকগুলো বক্স থাকে, সেগুলোকে আমরা অ্যালাউ করতাম না, জেবিএলটাকে আমরা অ্যালাউ করতাম। এখন জেবিএলটাও কিন্তু অ্যালাউ হচ্ছে না, অনলি ফর আপনার মাইক, যেটা কি না পাবলিক অ্যাড্রেস সিস্টেম যেটাকে বলা হয়, চোঙা যেগুলোকে বলা হয়, চোং যেটা, ওইটাকে অ্যালাউ করছে। ওটাতে আপনি ধরুন একটা কোনো তাসা পার্টি হলো, আমাদের এই এরিয়াতে একটা চল আছে, প্যাড তাসা ইউজ করে। যে প্যাড তাসাতে কি হয়, যে 4খানা বা 5খানা বা 6খানা বক্স একটা গাড়ির মধ্যে বেঁধে নিল, তার সাথে 4-5টা মাইক লাগিয়ে নিল, ঠিক আছে, এটা কিন্তু এখন আর অ্যালাউ হবে না। গত লক্ষ্মী পুজো পর্যন্ত হয়েছে, কিন্তু এখন আর হবে না, একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন। শুধু একমাত্র চোং ব্যবহার করে আপনারা প্রসেশন করতে পারবেন। সেখানে তাসা বা ব্যাঞ্জো যেটাকে বলা হয় সেগুলো থাকবে, তাদের সাথে ড্রাম ঢোল যা কিছু থাকলো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু জেবিএলটা কিন্তু এখন আর প্রসেশনে ইউজ হবে না। এইবারে প্রশ্ন আসতেই পারে যে স্যার তাহলে কি আমরা পুজো মণ্ডপে আমরা ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, পুজো মণ্ডপে আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু তার একটা লিমিটেশন আছে। আপনি একসাথে 6টা বা 10টা লাগিয়ে দিলেন হবে না, ঠিক আছে। পুজো মণ্ডপে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে কিনা সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, শব্দবিধি মেনে ব্যবহার করা যায়, ঠিক আছে। রাত 10টার পরে কেউ বক্স বাজাবেন না। আর এই কালী পুজোর সময় আমাদের একটা থাকে যে ফায়ার ক্র্যাকার্স, সবাই কিন্তু আতশবাজি বা বাজি ব্যবহার করে। আমাদের ব্যান্ড ফায়ার ক্র্যাকার্স কেউ ইউজ করতে পারবেন না, আপনারা আতশবাজি করতে পারেন, আতশবাজি ব্যবহার করতে পারেন, কিন্তু এই প্রসেশনের সময় অনেক ক্ষেত্রে অনেকে কি করে, আতশবাজির শো করে, ঠিক আছে। যদি কোনো আতশবাজির শো আপনাদের থাকে, সেটাও কিন্তু আপনারা লিখিতভাবে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমাদের অমুক দিনে অমুক জায়গায় আমাদের আতশবাজির শো আছে। কেবলমাত্র আতশবাজি আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো রকম শব্দবাজি ব্যবহার হবে না। শব্দবাজির ক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন আছে। আর যেটা বাজি আমাদের ব্যবহার হবে, আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের ডাইরেকশন অনুযায়ী গ্রিন ক্র্যাকার্স, গ্রিন ক্র্যাকার্সের নাম আপনারা শুনেছেন তো সবাই? হ্যাঁ, সবুজ বাজি মানে পরিবেশ বান্ধব বাজি, সেই বাজিগুলোই আপনি ব্যবহার করতে পারবেন। গ্রিন ক্র্যাকার্স কি আছে? গ্রিন ক্র্যাকার্স হচ্ছে আপনি যখন দোকানে কিনতে যাবেন, দেখবেন সেই বাজির উপরে গ্রিন ক্র্যাকার্স লেখা থাকবে এবং একটা বারকোড দেওয়া থাকবে। সেই বারকোডটা আপনি আপনার মোবাইলের মাধ্যমে স্ক্যান করলে সেখানে সেই বাজির কি মানে কম্পোজিশন ব্যবহার করেছে এবং তার পরিমাণ কি আছে সম্পূর্ণটা সেখানে লেখা থাকবে। এবার যদি কেউ আপনাকে ওই গ্রিন ক্র্যাকার্সের চকলেট বাজির উপর আপনার গ্রিন ক্র্যাকার্স লাগিয়ে আপনাকে বিক্রি করলো, দ্যাট মিনস ওটা কিন্তু গ্রিন ক্র্যাকার্স নয়, ওটা কিন্তু ফলস আছে। এগুলো কিন্তু আপনারা দেখে ফায়ার ক্র্যাকার্স কিনবেন এবং ইউজ করবেন। এই শব্দবাজি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর এই শব্দবাজি বা এই ফায়ার ক্র্যাকার্স ব্যবহার করতে গিয়ে এই সময় কালী পুজোর সময়তেই বেশিরভাগ সময় কিন্তু দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে কি, দেখা যায় আমরা বাড়ির বাচ্চাদেরকে আমরা অনেক আতশবাজি দিলাম, তারা হয়তো আনন্দ করে ফাটাচ্ছে, এই রকেট যেটা আমরা রকেট ফাটাই, যে আগুন দিয়ে দিলে যেটা উপরে গিয়ে ফাটে, দেখা গেল সেটা গিয়ে কোনো ব্যক্তির বাড়ির মধ্যে ঢুকে গেল বা কারোর ঘরের পালুইতে পড়লো। তো এইসব ক্ষেত্রে কি হয় যে অগ্নিকাণ্ড ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। সেহেতু এই ফায়ার ক্র্যাকার্স ইউজ থেকে আমাদের বিরত থাকতে হবে, বুঝে আমাদের কাজ করতে হবে। এমন জায়গায় আমরা ব্যবহার করব যেখান থেকে কিনা এই সমস্ত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা কম থাকে। প্রত্যেকে পূজা মণ্ডপের কাছে অগ্নি নির্বাপক যন্ত্র রাখবেন,
তার সাথে সাথে বালি, জল এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনার বালতি, এই সমস্ত জিনিস রাখবেন। যদি কোনো রকম দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ঘটে, যাতে সত্বর সেই অগ্নিকাণ্ড থেকে আমরা মুক্তি পেতে পারি বা সেটাকে নিভিয়ে ফেলতে পারি, সেই হিসাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। আর যারা যারা পূজা কমিটি আছেন, রাস্তার ধারে আপনাদের পূজা মণ্ডপ আছে, অনেক সময় পূজা মণ্ডপের সামনে ওই বড় বড় গেট থাকে, তো সেই গেটের যেটা নির্দিষ্ট পরিমাণ আমাদের হাইট দরকার, সেই হাইটটাই আপনারা ব্যবহার করবেন এবং এমনভাবে গেটটাই ব্যবহার করবেন যে তার মধ্যে আমার যদি আমার ফায়ার এক্সটিংগুইশারে বা ফায়ারে আমাদের ফায়ার টেন্ডারে গাড়ি ঢোকানোর প্রয়োজন হয়, সেটা যেন আমরা ঢোকাতে পারি। মাসলা থেকে কেউ এসছেন? মাসলা কেউ আছে? নেই। যেটা দুর্গাপুজোর সময় মাসলাতে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে এমনভাবে প্যান্ডেল তৈরি হয়েছে বা এমনভাবে রাস্তাতে সাজানো হয়েছে যেখানে কিনা অগ্নিকাণ্ড ঘটলে আমাদের ফায়ার টেন্ডার গাড়ি ঢোকানো মুশকিল হয়ে যাবে। এরকম কাজ কেউ করবেন না। যাতে ফায়ার টেন্ডার ঢোকানো যায় সেই রকমভাবেই কিন্তু আপনারা প্যান্ডেল থেকে শুরু করে রাস্তাতে লাইট লাগান বা যাই কিছু করুন, সেটা সেইভাবেই ব্যবহার করবেন। এই পুজোর সময় আমাদের দীপাবলি হচ্ছে আমাদের আলোর বা রোশনাইয়ের উৎসব আছে, তো সেক্ষেত্রে অনেক সময় ওই লাইট দিয়ে, রাইস লাইট যেগুলোকে বলা হয়, টুনিলে বাল্ব দিয়ে আমাদের সব সাজানো হয়। রাস্তাতে দেখা গেল এমনভাবে সাজানো যে যার মধ্যে থেকে গাড়ি পাস হতে পারবে না, এরকম যেন না হয়। পুলিশ গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ফায়ার টেন্ডার, এই তিনটে এমার্জেন্সি সার্ভিসের গাড়ি যেন সহজে ঢুকতে পারে সেইভাবেই কিন্তু আপনারা প্যান্ডেল বলুন, লাইট বলুন, গেট বলুন, সবটাই তৈরি করবেন। এইগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন আছে, তো সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন। আজকের হচ্ছে আচ্ছা, কালী পুজোর সময় যেটা উনি একটা ভালো পয়েন্ট বললেন যে আমাদের এই পুজোর সময় হচ্ছে বিভিন্ন জায়গায় পাঠা বলি হয়, ঠিক আছে? তো যে জায়গাতে বলি হবে সেই জায়গাটা আপনারা কমিটির তরফ থেকে লক্ষ্য রাখবেন যে ভালো করে সেটা কর্ডন করে দেওয়া থাকবে, ঘেরা থাকবে, যাতে যে জায়গাটা বলি হয় সেখানে যাতে পাবলিক না ঢুকতে পারে বা পৌঁছতে না পারে। কেন ওই সময় যখন বলিটা হয় সেই সময় খাড়া ওখানে থাকে এবং পাবলিক যদি তার কাছে চলে গিয়ে থাকে তাহলে কিন্তু একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো সেই কারণে জায়গাটা হচ্ছে একটা কর্ডন করে রাখতে হবে এবং বলির জায়গাটা ফাঁকা রাখতে হবে যাতে সেখানে পাবলিক না যায়। যার বলি হবে সে ওখানে গেল, গিয়ে তার বলি কমপ্লিট হয়ে গেল, সে আবার বেরিয়ে চলে আসবে। এইভাবে কিন্তু যে যে জায়গায় বলি হয় সেই জায়গাগুলো কিন্তু আপনারা কর্ডন করে রাখবেন। আর প্রতিটা পুজোর ক্ষেত্রে বা প্রসেশন বা বিসর্জনের ক্ষেত্রে আমাদের প্রত্যেক সময় যে আমরা ইনস্ট্রাকশনগুলো দিয়ে রাখি যে কমিটি ভলেন্টিয়ার্স বা কমিটির মেম্বার্স যারা আছে তারা কেউ যেন মদ্যপ অবস্থায় না থাকে। তাদের কর্তব্য আছে, তারা যে উৎসবটি পালন করবে বা এই পুজোটি পালন করবে সেই পুজোটা যেন সুষ্ঠু সবলভাবে কমপ্লিট হয়। কমিটির ছেলেরা মদ্যপ অবস্থায় থাকলো, ভলেন্টিয়ার্সরা মদ্যপ অবস্থায় থাকলো, লাস্ট টাইমে ঠাকুর বিসর্জন করার লোক পাওয়া যাচ্ছে না, এই যেন ঘটনা না হয়। দুর্গাপুজোর সময় অনেক জায়গাতে এই ঘটনাটা ঘটেছে। এই ঠাকুর বিসর্জন করবে বা ঠাকুর ধরবে সেই ধরার মতন আর ছেলেরা নাই। কমিটির বয়স্ক লোকেরা যারা কিনা যাদের শরীরে বল নাই সেই সমস্ত ব্যক্তিরা ওই বড় বড় ঠাকুর নিয়ে টানাটানি করছে। দেখা যাবে সেই ঠাকুর চাপা পড়ে তারাই হয়তো অসুস্থ হয়ে যেতে পারে। তো সেই কারণে এমনভাবে ব্যবস্থা রাখতে হবে কমিটির ছেলেদেরকে, আপনারা ভাই বিসর্জন কমপ্লিট করুন, তারপরে যদি কারোর কিছু করার থাকে সেটা আপনারা করবেন, কিন্তু বিসর্জন চলাকালীন কমিটি এবং ভলেন্টিয়ার্সরা তারা যেন সুস্থ থাকে, তারা কেউ যেন মদ্যপ অবস্থায় না থাকে। আর যদি পাড়ার কোনো ছেলে যে কিনা বদমাইশি করছে, দুষ্টুমি করছে, যে কথা শুনছে না কমিটি, প্রয়োজন হলে আপনারা প্রশাসনের সহযোগিতা দেন। কিন্তু আপনারা পুজো করবেন, সেই পুজোর মধ্যে একটা কোনো ছেলে এসে দুষ্টুমি করে একটা গন্ডগোল বাঁধে দিয়ে চলে যাবে, সোল রেসপন্সিবল কিন্তু কমিটি হবে। আমরা কিন্তু কমিটিকে ধরবো, অন্য কাউকে ধরবো। কমিটিরই দায়িত্ব আছে। প্রয়োজনে আপনারা আমাদেরকে জানাবেন যে এই ব্যক্তিটা বা এই ছেলেটি গন্ডগোল করছে, অশান্তি করছে, আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। বোঝাতে পারলাম? কারোর কিছু বক্তব্য আছে যদি থাকে আপনারা বলতে পারেন।